সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের আরেকটি ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা মূলত শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়, সেটি হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়টিতে কিন্তু মূলত চারটি অংশ রয়েছে। একটি হচ্ছে আমাদের রাসায়নিক গতিবিদ্যা, এরপরে আমাদের রয়েছে রাসায়নিক সাম্যাবস্থা, এরপরে আমাদের রয়েছে আয়নিক সাম্যাবস্থা এবং সর্বশেষে আমাদের রয়েছে হচ্ছে তাপ রসায়ন। তো আমরা কিন্তু এই চতুর্থ অধ্যায়ের যে প্রথম অংশ অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা অংশ সেটি আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন নিয়ে। এছাড়া আমরা আলোচনা করব হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন নিয়ে। তো চলো আমরা কথা না বেরিয়ে আলোচনা চলে যাই। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা যেটাকে তোমার বলা হয়ে থাকে সবুজ রসায়ন। তো এই সবুজ রসায়ন জিনিসটা আসলে কি? দেখো এখানে হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের ডেফিনেশনটা দেওয়া আছে। আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। দেখো কি বলা হচ্ছে এখানে। এটা বলা হচ্ছে পৃথিবীব্যাপী রসায়নবিদেরা বিভিন্ন রাসায়নিক শিল্পে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে শিল্পক্ষেত্রে বর্জ্য উপাদানের উৎপাদন হওয়া যথাসম্ভব কমিয়ে নতুন ও উন্নততর প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট হয়েছে। পরিবেশ বান্ধব এই ধরনের রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়। ওকে, তো বেসিক্যালি সবুজ রসায়নের মূল যে ধারণা সেটা হচ্ছে যে মনে করো যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা অনেকগুলো বিক্রিয়ককে ব্যবহার করে আমরা ফাইনালি কোনো একটা প্রোডাক্ট আমরা হচ্ছে যে তৈরি করলাম। ওকে, তো এখন এই ফাইনাল প্রোডাক্টটি তৈরি করতে গিয়ে যেটা তুমি হচ্ছে যে দেখবা সেটা হচ্ছে যে তোমার যে মূল প্রোডাক্ট মানে যেটাকে তুমি আসলে তৈরি করতে চাও সেটা তো তৈরি হবেই, কিন্তু এটার পাশাপাশি কিন্তু অনেকগুলা হচ্ছে যে বাই প্রোডাক্ট তোমার তৈরি হয়, মানে মূল উৎপাদের পাশাপাশি অনেকগুলো বাই প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। সো গ্রিন কেমিস্ট্রির ভাষায় আমরা এই বাই প্রোডাক্টগুলোকে বলে থাকি হচ্ছে বর্জ্য পদার্থ। তো গ্রিন কেমিস্ট্রি আমাদেরকে যে ধারণা দেয় সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যখন আমরা হচ্ছে যে কোনো একটা যৌগ উৎপাদন করব, ওই যৌগ উৎপাদন করতে গিয়ে আমাদের যে বর্জ্য পদার্থগুলো তৈরি হবে সে বর্জ্য পদার্থগুলোর উৎপাদন যথাসম্ভব যাতে হ্রাস করা যায়, অর্থাৎ যত কম পরিমাণ বর্জ্য উৎপাদিত হবে সেটা আমাদের পরিবেশের জন্য তত ভালো হবে। কারণ আমরা জানি ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে তোমার বিষাক্ত গ্যাস তৈরি হয় বিভিন্ন ধরনের প্রোডাকশনের সময়। তো এই বিষাক্ত গ্যাসগুলো কিন্তু বাতাসে পরবর্তীতে মিশে যায়, ফলে পরিবেশ দূষণ ঘটে। ফলে যখন আবার বৃষ্টি হয় তখন আবার অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু পরিবেশের অনেক দূষণ ঘটে থাকে। এই জন্য গ্রিন কেমিস্ট্রির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমাদেরকে এমন পদ্ধতি প্রয়োগ করে আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে হবে যাতে করে মূল উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ বেশি পরিমাণে তৈরি হয় এবং বর্জ্য পদার্থ কম পরিমাণে তৈরি হয়। কারণ যত কম বর্জ্য তৈরি হবে তত কম বর্জ্য পরিবেশে বিমুক্ত হবে, পরিবেশ দূষণ তত কম ঘটবে এবং পরিবেশ তত কি থাকবে, সবুজ থাকবে। সো এটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির মূল আইডিয়া। ওকে, তো গ্রিন কেমিস্ট্রি আমাদের অন্য নাম হচ্ছে সাস্টেনেবল কেমিস্ট্রি বা টেকসই কেমিস্ট্রি। ওকে, প্রস্তাবক কারা? আমাদের যুক্তরাষ্ট্রের মিস্টার পল অ্যানাস্টাস এবং ওয়ার্নার 1992 সালে সবুজ রসায়নের ধারণা প্রস্তাব করেন। ওকে, যেমন দেখো তুমি যদি ইন্ডাস্ট্রিতে মিথেন গ্যাস ব্যবহার করো, মিথেন গ্যাসকে অক্সিজেনে দহন করলে কি পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড এবং পানি পাওয়া যায়। ওকে, এরপরে দেখো কয়লার মধ্যে কার্বন থাকে, কার্বনকে দহন করলে ভাই কি পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড। কয়লার মধ্যে কিন্তু সালফারও থাকে, সালফারকে দহন করলে ভাই কি পাওয়া যাবে? সালফার ডাই অক্সাইড। তো এই যে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এই যে ভাই গ্যাসগুলো আছে এগুলো কিন্তু খুবই খুবই বিষাক্ত প্রকৃতির গ্যাস এবং এগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ ঘটে থাকে এবং এই গ্যাসগুলির কারণে কিন্তু তোমার অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই খুবই হুমকি স্বরূপ। চলো এবার আমরা দেখবো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূলনীতিগুলো। আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মোট 12টি মূলনীতি রয়েছে, তা নিম্নে উল্লেখ করা হলো। এক নম্বর হচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। এই জিনিসটা কি?
এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা জানি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে মোট পরমাণু সংখ্যা এবং বিক্রিয়ক এবং উৎপাদের যে টোটাল ভর সেটা কিন্তু সর্বদা কি থাকে, সমান থাকে। অর্থাৎ এখানে অ্যাটমিক কনজারভেশনও ঘটে এবং হচ্ছে মাস কনজারভেশন সেটাও কিন্তু ঘটে। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো যে মনে করো যে তোমার বিক্রিয়কে টোটাল 10টা পরমাণু আছে, তাহলে এবার প্রোডাক্টেও 10টা পরমাণুই থাকবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই 10টা পরমাণুর মধ্যে যাতে বেশিরভাগ পরমাণু কাঙ্ক্ষিত উৎপাদের মধ্যে অবস্থান করে। ওকে, মনে করো যে আমরা জানি যে দুইটা বিক্রিয়ক যদি বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করে, তো সেই প্রোডাক্টের পাশাপাশি কিন্তু কিছু বর্জ্য পদার্থ বা বাই প্রোডাক্টও তৈরি হতে পারে। এখন দুইটা বিক্রিয়ক মিলে যদি মোট 10টি পরমাণু হয়, তো আমাদের চেষ্টা থাকবে যাতে করে কাঙ্ক্ষিত উৎপাদের মধ্যে মনে করো যে 10টার মধ্যে 8টা পরমাণু থাকলো এবং বর্জ্য পদার্থের মধ্যে 2টি পরমাণু থাকলো, অর্থাৎ বেশিরভাগ পরমাণুই যাতে কাঙ্ক্ষিত উৎপাদের মধ্যে অবস্থান করে। সো এটাকে আমরা বলে থাকি অ্যাটম ইকোনমি। সো এটা নিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করব এই অ্যাটম ইকোনমি নিয়ে। এরপর দেখো পরিবেশ বান্ধব উৎপাদ। তো আমরা এমন উৎপাদ তৈরি করার চেষ্টা করব যেটা পরিবেশের জন্য খুবই ভালো হবে, যেটা পরিবেশ দূষণ ঘটাবে না। 3 নম্বর হচ্ছে ন্যূনতম শক্তি, অর্থাৎ আমরা চেষ্টা করব যাতে অল্প পরিমাণ শক্তি ব্যবহার করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করতে পারি, অর্থাৎ আমরা বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তির অপচয় রোধ করার চেষ্টা করব। এবার হচ্ছে বর্জ্য রোধকরণ, অর্থাৎ বর্জ্য পদার্থ যত কমানো যায় বা বর্জ্য পদার্থ যদি একদম তৈরি করা না যায় তাহলে সেটা খুবই ভালো। 5 নম্বর পরিবেশ বান্ধব সংশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ এমন পদ্ধতি প্রয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে হবে যাতে করে পরিবেশ দূষণ না ঘটে। 6 নম্বর নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, অর্থাৎ আমাকে এমন কাঁচামাল ব্যবহার করতে হবে যেগুলোকে পরবর্তীতে আবার ইউজ করা যায়। 7 নম্বর সহজ পদ্ধতি অনুসরণ। তো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিন্তু অনেকগুলো পদ্ধতিতে তৈরি করা যায়, তো আমরা এমন পদ্ধতি অনুসরণ করব যে পদ্ধতিতে প্রোডাক্টটা তৈরি করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। এবার হচ্ছে প্রভাবকের প্রয়োগ। তো আমরা জানি যে প্রভাবক কি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে বা বিক্রিয়ার গতিকে হ্রাস করতে পারে। তো আমরা চেষ্টা করব প্রভাবক ব্যবহার করে বিক্রিয়াগুলো ঘটানো যাতে করে আমরা খুব অল্প সময়ে অনেক বেশি প্রোডাক্ট তৈরি করতে পারি। প্রাকৃতিক রূপান্তর, অর্থাৎ আমরা এমন প্রোডাক্ট তৈরি করব বা এমন বর্জ্য তৈরি করার চেষ্টা করব যেগুলো আসলে প্রকৃতিতে গেলে আমাদের প্রকৃতিতে বিদ্যমান যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে, এই বর্জ্য পদার্থগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, যেটাকে আমরা বলতেছি বায়ো ডিগ্রেডেবল, বা এটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক রূপান্তর। এবার হচ্ছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, অর্থাৎ আমরা যখন ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো আমাদের কিন্তু এই প্রত্যেকটা স্টেজে, মানে কোনো একটা পণ্য উৎপাদনের প্রত্যেকটা ধাপে কেমিক্যালগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোনো একটা নিরাপদ উপায়ে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে কিনা, ওকে, এই সেফটি সিকিউরিটি এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। 11 নম্বর ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। তো এমন কোনো বিক্রিয়া ঘটানো যাবে না যেখানে আসলে বিস্ফোরণ ঘটতে পারে, সো আমাদেরকে এমন বিক্রিয়া ব্যবহার করে কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে পারবে যে বিক্রিয়াগুলো আসলে খুব বেশি বিস্ফোরক না, বা যে বিক্রিয়াগুলোতে খুব বেশি আসলে শক্তি উৎপন্ন হয় না। এবং 12 নম্বর হচ্ছে আমাদের দুর্ঘটনা প্রতিরোধ। তো আমরা জানি ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমাদেরকে আগে থেকে কিন্তু এই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার আগে থেকে আমাদেরকে নিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির মোট 12টা মূলনীতি। সো এই মূলনীতিগুলো হচ্ছে যে তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমাদেরকে কিন্তু বহুপদী সমাপ্তি সূচক এবং জ্ঞানমূলক এমসিকিউ আসতে পারে। চলো এবার আমরা কি করবো, দেখো এবার আমরা আলোচনা করবো আমাদের এই 12টা মূলনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূলনীতি সেটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। ওকে, তো দেখো অ্যাটম ইকোনমি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের ভর ও উৎপন্ন সকল উৎপাদের ভরের অনুপাতের 100 গুণিতক সংখ্যামানকে অ্যাটম ইকোনমি বলা হয়। কোন বিক্রিয়ার অ্যাটম ইকোনমি যত বেশি হবে ওই বিক্রিয়া তত বেশি গ্রিনার বা পরিবেশ বান্ধব হবে। যেমনটা কি দেখো, মনে করো তুমি হচ্ছে দুইটা বিক্রিয়ক ব্যবহার করে, ধরো বিক্রিয়ক 1 বিক্রিয়ক 1 প্লাস বিক্রিয়ক 2 +
পাবা বলতো? তাহলে তুমি পাবা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ, যে উৎপাদ তুমি তৈরি করতে চাও, প্লাস তুমি ভাই কি পাবা, যে বাই প্রোডাক্টগুলো পাবে এগুলো তুমি ভাই কি নাম দিবা, বর্জ্য নাম দিবা। অর্থাৎ তুমি বিক্রিয়ক 1 এবং বিক্রিয়ক 2 এর মধ্যে বিক্রিয়া ঘটে তুমি কি পাচ্ছ, তোমার কাঙ্ক্ষিত উৎপাদ যেটাকে তুমি তৈরি করতে চাও, প্লাস তুমি যে বাই প্রোডাক্টগুলো পাচ্ছ সেগুলোকে আমরা গ্রিন কেমিস্ট্রি ভাষায় কি বলে থাকি, বর্জ্য বা ওয়েস্ট বলে থাকি, যেগুলো আসলে আমাদের কোনো কাজে লাগে না। ওকে, এখন দেখো, এখন তুমি যদি অ্যাটমিক ইউনিট ক্যালকুলেট করতে চাও তাহলে কিভাবে পাবা? অ্যাটমিক ইউনিটকে আমরা জেনারেলি শতকরায় প্রকাশ করে থাকি, আমরা লিখব পার্সেন্ট অ্যাটম ইকোনমি সমান, আমরা কি লিখবো দেখো, আমরা লিখব আমরা লবে লিখব কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, ওকে, আর নিচে ভাই হবে আমাদের সকল উৎপাদের এখানে সকল উৎপাদ বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ এবং বর্জ্য মিলে টোটাল যে ভরটা আসবে সেটাকে আমরা বলবো সকল উৎপাদের ভর। ওকে, ইনটু আমাদের হবে 100%। ওকে, সেইভাবেই কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ার অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে ভাই আবার দেখো অ্যাটম ইকোনমি কিভাবে প্রকাশ করা হয়, শতকরায়। এটা আমরা কিভাবে বের করে থাকি, দেখো ভাই কিভাবে বের করে থাকি, লবে থাকবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে তুমি যে উৎপাদটা তৈরি করতে চাও, আর নিচে হবে সকল উৎপাদের ভর, মানে কি কাঙ্ক্ষিত উৎপাদ প্লাস বর্জ্য মিলে টোটাল যে ভরটা আসবে এটা তোমার ভাই কোথায় থাকবে, নিচে থাকবে। সো এইভাবে তুমি হচ্ছে অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। আচ্ছা, এবার ভাই কি বললাম, যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমি যত বেশি ওই বিক্রিয়া তত বেশি গ্রিনার বা পরিবেশ বান্ধব হবে। চলো এবার আমরা কিছু বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান ভাই ক্যালকুলেট করব। আচ্ছা, যেমন আমাদের প্রথম বিক্রিয়াটা হচ্ছে যে 2 অণু অ্যামোনিয়া সোডিয়াম হাইপোক্লোরাইটের সাথে বিক্রিয়া করে H2N বা NH2, এটাকে আমরা বলি হাইড্রাজিন, এটার নাম কি ভাই, হাইড্রাজিন, যেটা রকেটের জ্বালানি হিসেবে ইউজ হয়ে থাকে, প্লাস সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হচ্ছে। সো আমাদেরকে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো যে এই বিক্রিয়াটাতে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা কি, আমাদের এই হাইড্রোজেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এবং সোডিয়াম ক্লোরাইড এবং পানি এগুলো হচ্ছে আমাদের কি, বর্জ্য। তাহলে দেখো আমরা যদি অ্যাটম ইকোনমি কিভাবে ক্যালকুলেট করব, দেখো যে পার্সেন্ট অ্যাটম ইকোনমি সমান হবে দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভর লিখে নেবে, দেখো হাইড্রোজেনের ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 14 28, আর হাইড্রোজেন হচ্ছে 32, আর নিচে ভাই কত হবে, হাইড্রোজেনের ভর সেটা হচ্ছে 32, সোডিয়াম ক্লোরাইড কত ভাইয়া, সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরাইড হচ্ছে 35.5, টোটাল কত 58.5, আর পানির ভর কত 18, ইনটু ভাইয়া কত হবে 100%। তাহলে আমাদের এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি ভাইয়া কত হবে, হিসাব করলে তুমি পাবে 29.49%। ভাই খুবই সহজ, তবে আমরা খুব ইজিলি অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করে ফেলতে পারি। এবার চলো আমরা আরেকটা বিক্রিয়ার জন্য দেখি। তো এই বিক্রিয়া দেখো CH3CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা পাচ্ছি CH3CH2OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই বিক্রিয়াটাতে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হয় কোনটা, এই যে দেখো আমাদের CH3CH2OH বা ইথানল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এবং সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি, বর্জ্য। তাহলে দেখো ভাই আমাদের অ্যাটম ইকোনমি কি হবে, অ্যাটম ইকোনমি আমরা লিখবো অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি আমরা লিখবো পার্সেন্ট AE।
তাহলে বলো ইথানলের ভর কত? 12 × 24, এইটা 5 29 হলো 45 আর 46, তাহলে 46। আর নিচে ভাই কত হবে? 46 মানে ইথানলের ভর প্লাস সোডিয়াম ব্রোমাইডের ভর, তাহলে ব্রোমিনের ভাই অ্যাটমিক মাস হচ্ছে 80 আর সোডিয়াম ভাই কত? 23। তাহলে ভাই কত হবে? 103 103 80 plus 23 103 into 100%। তাহলে তুমি ক্যালকুলেট করলে পাবা 30.87%। ওকে, খুবই সহজ। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে আরেকটা বিক্রিয়া দেখবো। দেখো এই বিক্রিয়া দেখো গ্লুকোজ থেকে হচ্ছে যে তোমার গাজন প্রক্রিয়ার মাধ্যমে তোমার এখানে 2 অণু ইথানল উৎপন্ন হচ্ছে এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই বিক্রিয়ার অ্যাটমিক নমি কত হবে? পারসেন্ট অ্যাটমিক নমি AE সমান দেখো ইথানল ভাই 2 অণু, তাহলে দেখো এখানে তোমার 2 মোল ইথানল তৈরি হচ্ছে, তাহলে তোমাকে এখানে 2 মোল ইথানলের টোটাল ভর হিসাব করতে হবে। তাহলে দেখো ভাইয়া যে 1 মোল ইথানলের ভর কত? 46, তাহলে 2 মোল ইথানলের ভর কত হবে? 2 × 46 আর নিচেও ভাইয়া কত হবে? 2 × 46 প্লাস এখানে ভাইয়া দেখো কি হবে? 2 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 গ্রাম, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? 2 × 44। ওকে, ইনটু কত হবে? 100% হবে। তবে এই ক্ষেত্রে আমাদের অ্যাটমিক নমি দাঁড়াবে 51.11%। ওকে, ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা আরেকটা বিক্রিয়া অ্যাটমিক নমি ক্যালকুলেট করব। দেখো বলা হচ্ছে যে ম্যালিক অ্যানহাইড্রাইড সংশ্লেষণের দুটি পদ্ধতি নিম্নরূপ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পদ্ধতিতে বেনজিনের সাথে অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করা হচ্ছে। ওকে, আচ্ছা তোমাদের ম্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে কি? C4H2O3। আচ্ছা এবার দেখো দ্বিতীয় বিক্রিয়াতে 2 অণু বিউটেন থেকে C4H2 বিউটেন থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে তোমার ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করা হচ্ছে। এখন তুমি যদি প্রশ্ন তোমরা এই অ্যানহাইড্রাইড জিনিসটা কি? দেখো অ্যানহাইড্রাইড হচ্ছে যে মনে করো তুমি 2 অণু অ্যাসিটিক অ্যাসিড নিলা, তো 2 অণু অ্যাসিটিক অ্যাসিড থেকে তুমি যদি 1 অণু পানি অপসারণ করো, যেমন ধরো আমি যদি তোমাকে দেখাই, তাহলে নিলা অ্যাসিটিক অ্যাসিড 2 অণু পাশাপাশি মনে করো তোমার কাছে 2 অণু অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH এখন তুমি যদি এই 2 অণু অ্যাসিটিক অ্যাসিড থেকে 1 অণু পানি অপসারণ করো, কয় অণু পানি অপসারণ করো? 1 অণু পানি অপসারণ করো, তাহলে ভাই যে জিনিসটা অবশিষ্ট থাকবে তাকে তুমি বলতে পারবা ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। যেমন দেখো এখানে যদি 1 অণু পানি অপসারণ করি, যেমন ধরো এখান থেকে আমি যদি দেখো আমি যদি এখান থেকে ওএইচটাকে সরায় ফেলি আর যদি এখান থেকে আমি একটা এইচ সরায় ফেলি, দেখো তাহলে তোমার কাছে কি থাকবে? তোমার কাছে থাকবে CH3 থাকবে, CO, দেখো CH3CO ভাই কয়টা থাকবে? দুইটা থাকবে আর বাইরে ভাই একটা অক্সিজেন থাকবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এটাকে আমরা বলতে পারি যে ভাইয়া ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আমরা কি বলতে পারি? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া ম্যালিক অ্যানহাইড্রাইড তাহলে কি হবে? যে আমরা সিমিলারলি আমরা যদি কি করি, দেখো আমরা যদি 2 অণু ম্যালিক অ্যাসিড থেকে
আমরা যদি কোনো পানীয় প্রসঙ্গ করি তাহলে যে জিনিসটা অবশিষ্ট থাকবে তাকে আমরা বলবো ম্যালিক অ্যানহাইড্রাইড। সো এখানে দেখো ম্যালিক অ্যানহাইড্রাইডের সংকেতটা কি ভাই C4H2O3 C4H2O3। আচ্ছা দেখো আমরা দুইটা আলাদা আলাদা বিক্রিয়ার মাধ্যমে দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে আমরা কি এই ম্যালিক অ্যানহাইড্রাইড কি করছি বা সিনথেসিস করছি বা সংশ্লেষণ করছি। এখন আমাদেরকে দেখাতে হবে আসলে কোন পদ্ধতিটা পরিবেশের জন্য ভালো বা কোন পদ্ধতিটা ভাইয়া গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোন পদ্ধতিটা অধিকতর গ্রিনার। তো এটা আমরা কিভাবে বের করব, আমরা হচ্ছে দুইটা বিক্রিয়ারই হচ্ছে অ্যাটমিক নমি বের করব। তো যেই বিক্রিয়ার অ্যাটমিক নমি বেশি হবে ওই পদ্ধতিটা অধিকতর পরিবেশ বান্ধব হবে এবং অধিকতর গ্রিনার হবে এবং গ্রিন কেমিস্ট্রির সাথে কি হবে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে দেখো আমি কি করে দিচ্ছি, দেখো আমরা এখানে দুইটা আলাদা প্রশ্ন নিলাম। তাহলে আমাদের প্রথম বিক্রিয়া অ্যাটমিক নমি কি হবে, দেখো পার্সেন্ট অ্যাটমিক নমি সমান হবে দেখো এর C4 দেখো 4 বার কত 48 আর দ্বিগুণ 50 348 কত হবে 4 বার 48 এই 50 348 দেখো 98 2 into 98 নিচে ভাই কত হবে 2 into 98 প্লাস 4 মানে তাহলে 4 into 18 প্লাস এখানে দেখো 4 মোল কার্বন হচ্ছে তাহলে 4 into কত হবে 44 4 into 44 into ভাই কত হবে 100%। ওকে আচ্ছা সেই তুমি হিসাব করলে দেখবা যে তোমার এখানে অ্যাটমিক নমির মানটা চলে আসবে 44.14%। ওকে তাহলে আমরা প্রথম বিক্রিয়ার অ্যাটমিক নমি বের করে ফেললাম। এবার চলে এবার আমরা দ্বিতীয় বিক্রিয়ার অ্যাটমিক নমি বের করব। কি হবে দেখো পার্সেন্ট AE এবার ভাইয়া 2 মোল ম্যালিক অ্যানহাইড্রাইড তো কত হবে 2 into 98 নিচে ভাই কত হবে 2 into 98 প্লাস 8 অনু পানি তাহলে 8 into ভাই কত হবে 18 into 100%। এবারে কত হবে 57.64%। ওকে তাহলে বলো ভাই কোন বিক্রিয়ার অ্যাটমিক নমি বেশি, যেহেতু দ্বিতীয় বিক্রিয়ার অ্যাটমিক নমি বেশি তাহলে আমরা বলতে পারবো এই দ্বিতীয় বিক্রিয়াটা বা দ্বিতীয় পদ্ধতিটি অধিকতর গ্রিনার। তাহলে আমরা সেটাও দিতে পারবো যে সুতরাং দ্বিতীয় পদ্ধতি অধিকতর গ্রিনার। বা আমরা কি বলতে পারবো বা ভাইয়া পরিবেশ বান্ধব ওকে আচ্ছা তাহলে আমরা প্রশ্ন পেয়ে গেলাম ভাই। আচ্ছা এবার চলো আমরা পরের বিক্রিয়া দেখি। এবার দেখো সো আমাদের এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে ভাই বুয়েটে আসছে, এই কোশ্চেনটা বুয়েটে আসছে কোশ্চেন বুয়েট 18-19 আসছে। দেখো ভাই কোশ্চেনটা কি বলা হচ্ছে টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায় অধিকতর সক্রিয় ধাতুর ব্যবহার। তোমরা দেখেন আমরা টাইটেনিয়ামের জাগরিক টাইটেনিয়াম অক্সাইড এটাকে আমরা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডকে বের করে নিয়ে গেল তাহলে আমরা কি পেলাম টাইটেনিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড পেলাম। আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে আকরিকের তড়িৎ বিশ্লেষণ, তাহলে আমরা টাইটেনিয়াম অক্সাইড থেকে টাইটেনিয়াম এবং কি পেলাম অক্সিজেন পেলাম। তাহলে বলা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতি ধারণা ব্যবহার করে উপরের কোন পদ্ধতিটি গ্রিনার তা নির্ণয় করো। সো টাইটেনিয়ামের এখানে পারমাণবিক ভর দেওয়া আছে 47.88 এবং ম্যাগনেসিয়ামের
পারমাণবিক ভর দেওয়া হচ্ছে তোমার 24.3। আচ্ছা লক্ষ্য করো একটা শব্দ লেখা আছে যে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয় পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধর্ম। এটা কি ভাই? এটা কিন্তু ভাই অ্যাটমিক অনু। এটা কি ভাই? এইটা হচ্ছে আমাদের অ্যাটমিক অনু। ওকে, তাহলে বিক্রিয় পরমাণুর সর্বাধিক উপস্থিতি কোথায়? কাঙ্ক্ষিত উৎপাদে। এটা হচ্ছে আমাদের অ্যাটমিক অনু। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা দুইটা আলাদা পোরশন নিই। তো দেখো ভাইয়া আমাদের প্রথম দিকে অ্যাটমিক অনু কি হবে? পার্সেন্ট অ্যাটমিক অনু। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম বিক্রিয়াতে কি তৈরি হচ্ছে? ক্যাডমিয়াম সেটা কত ভাইয়া? 47.88। নিচে ভাইয়া কত হবে? 47.88 প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড ভাইয়া কত হবে? তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কত ভাইয়া? 24.3 আর অক্সিজেন কত ভাইয়া? 16। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 40.3। ওইটাকে আমরা 2 দিয়ে গুণ করতে হলে কত হবে? 80.6 80.6 ইনটু আমাদের 100%। তাহলে বলো আমাদের অ্যাটমিক ইউনিট কোথায় কত হবে? এখানে কত হবে? 37.26%। ওকে, এবার চলো আমাদের দ্বিতীয় বিক্রিয়া অ্যাটমিক ইউনিট কত হবে দেখো? পার্সেন্ট অ্যাটমিক ইউনিট। দেখো এখানে অ্যাটমিকের ভর কত? 47.88। নিচে কত হবে? 47.88 প্লাস অক্সিজেন ভাই দুইটা, কত হবে? 32 ইনটু 100%। তাহলে আনসারটা আসবে 59.939%। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে কি দেখো? অ্যাটমিক নম্বর বেশি, কারণ আমাদের দ্বিতীয় পদ্ধতিটা অধিকতর গ্রিনার হবে। আমরা কি লিখবো? ভাইয়া সুতরাং সুতরাং দ্বিতীয় পদ্ধতিটি অধিকতর গ্রিনার। ওকে, সো ভাই দেখতে পাচ্ছ যে বইয়ের ছবি তোমার হচ্ছে যে এই ইকোনমি থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং সামনের বছরগুলো তো সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা তো চলো এবার আমরা কি নিয়ে কাজ করব? আমরা এবার একটা কাজ করব আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা CH2 ডাবল বন্ড CH CH2 Cl প্লাস H2, এখানে আমরা পাচ্ছি CH2 ডাবল বন্ড CH CH2H প্লাস HCl। বলা হচ্ছে এই বিক্রিয়াটির ভাইয়া ই ফ্যাক্টরের মান কত? ওকে, ই ফ্যাক্টর। দেখো ভাইয়া ই ফ্যাক্টর কিভাবে বের করে থাকি? ই ফ্যাক্টর, সো ই ফ্যাক্টরকে আমরা বলে থাকি ই ফ্যাক্টর বা এটাকে আমরা বলে থাকি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। environmental factor. ওকে, সো দেখো ভাই ই ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করে? ই ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করে? ওকে, সো আমাদের ই ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করবে? ই ফ্যাক্টর হবে আমাদের সমান, উপরে থাকবে ভাইয়া বর্জ্যের ভর। কার ভর? বর্জ্যের ভর। আর নিচে থাকবে ভাইয়া দেখো, নিচে থাকবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কার ভর? কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর। ওকে, সো ই ফ্যাক্টরকে
ইফেক্টরকে জেনারেলি আমরা আসলে শতকরা প্রকাশ করি না, তো জেনারেলি তুমি যদি শতকরা প্রকাশ করো তাতে কোনো সমস্যা নাই, তবে সাধারণত ইফেক্টরকে শতকরা প্রকাশ করা হয় না। তো আমরা অ্যাটমিক অনুমিকে হচ্ছে যে শতকরা প্রকাশ করে থাকি, কিন্তু এই ইফেক্টরকে আমরা শতকরা প্রকাশ করি না। আচ্ছা, তো দেখো ভাই এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে বর্জ্যের ভরব্যয় কত আসবে? বর্জ্যকে, ওকে, তো এই বিক্রিয়াতে আসলে তোমার বর্জ্য হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো জেনারেলি আমরা কাঙ্ক্ষিত উৎপাদকে প্রথমে লিখি, বাট ইটস নট এ রুল যে কাঙ্ক্ষিত উৎপাদ তুমি প্রথমে লিখছো বর্জ্যকে তুমি পরে লিখছো, ব্যাপারটা এরকমটা না। বাট জেনারেলি হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত উৎপাদকে প্রথমে লিখে থাকি, বর্জ্যকে আমরা পরে লিখি। তোমরা দেখতে পাচ্ছি যেখানে তোমার CH2 ডাবল বন্ড CH2H এটা প্রথমে লেখা হয়েছে, যেটা এটাকে আমরা বলবো কাঙ্ক্ষিত উৎপাদ। ওকে, আচ্ছা দেখো যে তাহলে আমাদের CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এবং HCl হচ্ছে আমাদের বর্জ্য। তাহলে বর্জ্যের ভরব্যয় কত? HCl এর ভরব্যয় কত? 36.5। আর কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2H এর ভর কত? কার্বন 12 2 14 12 26 27 12 39 2 41, আর অক্সিজেন হচ্ছে ভাই আমাদের 16, তাহলে 57, আর যদি 58 58 হবে। সো তুমি ক্যালকুলেট করলে দেখবা যে ভ্যালুটা অ্যারাউন্ড 0.63 এর মতো আসবে। ওকে, তুমি এটা ক্যালকুলেট করে নিবে। ওকে, এইটাই হবে তোমার ই ফ্যাক্টর। তাহলে আবারও বলছি, অ্যাটমিক অনুমিতে আমরা কি অলওয়েজ আমরা দেখি যে টোটাল উৎপাদের সাপেক্ষে যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কতটুকু বেশি বা কতটুকু কম পরিমাণে উৎপাদন হয়েছে। ওকে, আর ই ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখি যে কাঙ্ক্ষিত উৎপাদের রেসপেক্টে আমাদের বর্জ্যের পরিমাণ কম নাকি বেশি। ওকে, তো দেখো যে ই ফ্যাক্টর ভাইয়া যত কম হবে, ই ফ্যাক্টর যত কম হবে তার মানে কি বর্জ্যের পরিমাণ তত কম হবে এবং সেই বিক্রিয়াটা ততই পরিবেশ বান্ধব হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ই ফ্যাক্টর ভাইয়া যত কম, ই ফ্যাক্টর যত ভাইয়া কম, ই ফ্যাক্টর ভাইয়া যত কম, ই ফ্যাক্টর যত কম, ই ফ্যাক্টর যত কম, বিক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব, ওকে, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ই ফ্যাক্টর যত কম, বিক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব। আমরা কি বুঝলাম ভাইয়া? অ্যাটমিক ইকোনমি যত বেশি, আবার বলছি ভাইয়া অ্যাটমিক ইকোনমি যত বেশি, বিক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব। আর ই ফ্যাক্টর যত কম, বিক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব। ওকে, আচ্ছা, আমরা এই ফ্যাক্টর ভাইয়া ক্যালকুলেট করে ফেললাম। এই কোশ্চেনটা ভাইয়া কিন্তু তোমার আসছিল সাস্টে, হ্যাঁ সাস্টে আসছিল এই কোশ্চেনটা, সাস্টে আসছিল। তো মেবি আমার অ্যারাউন্ড এক্স্যাক্টলি সালটা খেয়াল নাই, তো মেবি 19-20 শিক্ষাবর্ষে আসছে, ঠিক আছে। সো এই ফ্যাক্টর থেকে কিন্তু তোমার অ্যাডমিশন কোশ্চেন কিন্তু আসে। আচ্ছা, চলো ভাইয়া এবার আমরা শিখবো পরবর্তী কনসেপ্ট। সেটা হচ্ছে দেখো যে এমসিকিউর জন্য তোমার এই গ্রিন কেমিস্ট্রি টপিক থেকে এমসিকিউর জন্য তোমার হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, এগুলো তোমরা একটু জেনে রাখবে। সেই টপিকগুলো থেকে কিন্তু এমসিকিউ তুমি অবশ্যই বেশি কমন পাবে। বিভিন্ন ধরনের পরীক্ষা, বোর্ড পরীক্ষা পেতে পারো, যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা কোশ্চেন কিন্তু আসতে পারে। এবার দেখো যে আমাদের এখানে আমাদের ইনফরমেশনগুলো কি কি দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। বলা হচ্ছে যে উদ্বায়ী জৈব দ্রাবক পরিবেশে স্মোক সৃষ্টি করে বায়ু দূষণ ঘটায়। ওকে, তাহলে শব্দটা কিন্তু স্মোক না, শুধু কি স্মোক, SMOG। ওকে, আচ্ছা, এবার দেখো
পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই এটা ভাই দেখো বলা হচ্ছে 31.25 ডিগ্রি সেলসিয়াস ও 72.9 atm চাপে কার্বন ডাই অক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। দেখো এখানে 31.25 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার দেওয়া আছে এটাকে আমরা জেনারেলি বলে থাকি কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার বা কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা। ওকে, তো ক্রান্তি তাপমাত্রা কি? যেই তাপমাত্রায় বা তার উপরে যে কোনো যে তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায় তুমি কোনো একটা গ্যাসকে তুমি যদি চাপ দাও তাহলে সেই গ্যাসটা কিন্তু তরলে পরিণত হয়ে যায়। ওকে, তো আমি যদি তাপমাত্রাটা 31.25 ডিগ্রি সেলসিয়াসে মেইনটেইন করি এবং আমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপরে 72.9 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তুমি দেখো প্রেসারটা কিন্তু অনেক বেশি, অনেক হিউজ একটা প্রেসার। সো এই প্রেসার তুমি যদি অ্যাপ্লাই করো দেন কার্বন ডাই অক্সাইড কিন্তু তার গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়। ওকে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। অর্থাৎ গ্যাসকে তুমি লিকুইফাই করে ফেলছো, গ্যাসকে কিন্তু লিকুইফাই করা যায় প্রেসার অ্যাপ্লাই করে। এগুলো সম্পর্কে তোমরা ইনশাআল্লাহ দ্বিতীয় কোর্সে উঠলে জানতে পারবে আরো বিস্তারিত। ওকে, তো এই যে যে প্রেসারটা আমরা দিলাম 72.9 প্রেসার, এর থেকে বেশি প্রেসার দিলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিকুইফাই হয়ে যাবে, তবে এটা হচ্ছে মিনিমাম প্রেসার। ওকে, ক্রিটিক্যাল টেম্পারেচারে মিনিমাম যে প্রেসারটা দিলে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা লিকুইফাই হয়ে যায় বা তরলে পরিণত হয়ে যায় তাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল প্রেসার বা ক্রান্তি চাপ। তো এই অবস্থায় কিন্তু মানে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড অবস্থায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাসের মতো তার একটা বিহেভিয়ার আছে। ওকে, আর সে কিন্তু গ্যাসের মতো ভিসকোসিটি বা সান্দ্রতা সে হচ্ছে যে প্রদর্শন করে, আবার সে কিন্তু তরলের মতো ঘনত্ব কি করতে পারে, প্রদর্শন করতে পারে। ওকে, সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার একটা ইনফরমেশন যে তোমার কার্বন ডাইঅক্সাইডের এই যে ক্রিটিক্যাল প্রেসারটা কত, ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত। ওকে, এই জিনিসগুলো কিন্তু সরাসরি তোমাদের পরীক্ষায় অ্যান্সার দিতে চলে আসতে পারে। আচ্ছা, এবার জানো আমরা দেখো বায়ুমণ্ডলে 30 প্রকার গ্রিনহাউস গ্যাস থাকে। ওকে, 5 নম্বর সিএফসি। ওকে, সিএফসি পুনর কি ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, তো এই ক্লোরোফ্লোরোকার্বনের অপর নাম হচ্ছে ফ্রিওন, এটা মনে রাখবে। এবার দেখো সিএফসি দূষণের জন্য দায়ীকে, সিএফসি দূষণের জন্য প্রধানত দায়ীকে অ্যারোসল, এটা মনে রাখবে। তো সিএফসির ক্ষতিকারক দিক কি ভাই? এই যে ক্লোরোফ্লোরোকার্বনগুলো আছে এগুলো মূলত কোথায় থাকে? রেফ্রিজারেটর, তারপরে এসিতে কিন্তু বর্তমানে সিএফসি ব্যবহৃত হচ্ছে। তো আপনাদের কিন্তু প্রত্যেকেরই বাসা বাড়িতে ভাইয়া রেফ্রিজারেটর আছে, এসি অনেকের বাসায় আছে অনেকের বাসায় নাই, তবে যেখানে তোমার এয়ার কন্ডিশন ইউজ হচ্ছে সেখানে কিন্তু ভাই এসি প্রোডাকশন করার সময় কিন্তু সেখানে সিএফসি যৌগগুলো ব্যবহৃত হচ্ছে। সো এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন যে যৌগগুলো আছে এগুলোর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এগুলো মূলত আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে থাকে। একটা বিশেষ ধরনের মেকানিজম আছে, এই মেকানিজমটার নাম কি আমরা বলি কি ফ্রি রেডিক্যাল মেকানিজম। সো এটা নিয়ে তোমরা ইনশাআল্লাহ যখন তোমরা সেকেন্ড ইয়ার অর্গানিক কেমিস্ট্রি পড়বে তখন জানতে পারবে ফ্রি রেডিক্যাল সম্পর্কে। তো এটা ফ্রি রেডিক্যাল কোষণের মাধ্যমে এই ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে থাকে। ওকে, এই জন্য বর্তমানে উন্নত বিশ্বগুলোতে বলা হচ্ছে যে সিএফসি ব্যবহার না করে এই সিএফসি অর্থাৎ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন জাতীয় যৌগ ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো আসতে পারে যে সিএফসি এর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে। ওকে, তো আশা করি তোমরা এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে, তাহলে তুমি এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে ইনশাআল্লাহ আনসার করতে পারবে। আচ্ছা, এইবার আমরা দেখব আমাদের আরেকটা সংজ্ঞা যেটা আসলে পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কি বায়োফুয়েল। ওকে, আচ্ছা দেখো কি বলা হচ্ছে, দেখো এটা বলা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী দেহের বর্জ্য এবং প্লাস্টিক বর্জ্যকে বিশেষ প্রক্রিয়ায় পাতন করে উচ্চ অক্টেন সংখ্যাযুক্ত যে পরিবেশবান্ধব জ্বালানি তেল পাওয়া যায় তাকে গ্রিন ফুয়েল বা বায়োফুয়েল বলা হয়ে থাকে। ওকে, জাস্ট ভাই সংজ্ঞাটা দেখে রাখো তাহলেই হয়ে যাবে। তো বেসিক্যালি বায়ো মানে কি ভাইয়া? বায়ো মানে উদ্ভিদ এবং প্রাণীদের বর্জ্য থেকে ওকে যে তোমার পরিবেশ বান্ধব জ্বালানিটা পাওয়া যায় বা জ্বালানি তেল পাওয়া যায় তাকে আমরা বলতেছি বায়োফুয়েল। আচ্ছা, এবার চলো আমরা একটু পড়াশোনা করবো
সিএফসি বা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনেট, যেটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এবার কি বললাম দেখো, সিএফসি এর পুরো রূপ হচ্ছে আমাদের কি ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি ভাই কোথায় পাওয়া যায়, সোর্স কি রেফ্রিজারেটর হচ্ছে এবং এসি। এবং এর নেগেটিভ ইফেক্টটা কি, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে। সিএফসি এর বিকল্প দেখো, তো যেহেতু সিএফসি আসলে ওজোন স্তরের জন্য খুবই ক্ষতিকারক, এই জন্য আমরা সিএফসি এর বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড বর্তমানে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং কি হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন বা HCFC ব্যবহার করা হচ্ছে। সো এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে আমাদের। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যেটা, সেটা হচ্ছে তোমাদের সিএফসি নামকরণ, যেখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ আসবে। দেখো এক্ষেত্রে আমরা যেটা শিখবো, সিএফসি নামকরণ। যে কোনো সিএফসি কে আমরা বেসিক্যালি এভাবে লিখতে পারি, সিএফসি সিএফসির যে নামটা, সিএফসি আমরা লিখতে পারি পি কিউ আর, এভাবে লিখতে পারি। ওকে, এভাবে লিখতে পারি। দেখো সিএফসি পি কিউ আর। এখন দেখো এখানে পি কিউ আর কি, পি কিউ আর কি, পি কি, কিউ কি, আর কি। দেখো পি হচ্ছে এখানে কার্বন সংখ্যা -1, কিউ হচ্ছে এখানে হাইড্রোজেন সংখ্যা +1, এবং আর হচ্ছে এখানে ফ্লোরিনের সংখ্যা। কিসের সংখ্যা হবে, ফ্লোরিনের সংখ্যা। দেখো যে কোনো সিএফসি এর সঙ্গে তুমি এভাবে লিখতে পারবা, সিএফসি পি কিউ আর, যেখানে পি কি কার্বন সংখ্যা -1, কিউ কি হাইড্রোজেন সংখ্যা +1, এবং আর কি আমাদের কি ফ্লোরিন সংখ্যা। ওকে, আচ্ছা, সেই বিষয়টা মাথায় রাখবে। যেমন তোমাকে দেখাচ্ছে, ধরো তোমাকে আমি বললাম যে সিএফসি আমাকে বললাম সিএফসি 21, কত ভাই 21। ওকে, আচ্ছা, ধরো তোমাকে এভাবে লেখা আছে যে সিএফসি 21, তোমাকে বললো যে সিএফসি 21 এর সংকেত কি হবে, এটার সংকেত কি হবে। ওকে, তাহলে এই ক্লোরোফ্লুরোকার্বনের নাম কি ভাই, সিএফসি 21। এখন ধরো তোমাকে এটা সংকেত লিখতে বলছে, মানে এটা স্ট্রাকচারটা তোমাকে লিখতে বলছে। দেখো কিভাবে আমরা লিখবো, আমরা এটাকে সাজিয়ে লিখবো। প্রথমে কিভাবে সাজিয়ে লিখবো, দেখো সিএফসি আমরা লিখবো 0 to 1, কিভাবে লিখবো দেখো 0 to 1। ওকে, প্রথম ডিজিট যদি ভাই কিছু না থাকে তাহলে তুমি কি লিখবা, 0 লিখবে, এভাবে সাজিয়ে লিখবা 0 লিখবে। ওকে, 0 লিখবে। আচ্ছা, এখন দেখো এখানে কি ভাই, এই যে 0, এটা কি ভাই, এটা হচ্ছে কার্বন সংখ্যা -1, তাহলে কার্বন সংখ্যা -1 সমান কত লেখা যায়, 0 লেখা যায়। তার মানে ভাই তোমার কার্বন কয়টা আছে সিএফসি এর যোগে, কার্বন আছে ভাই একটা, কার্বন কয়টা আছে একটা। এবার দেখো 2, তাহলে আমরা কি লিখবো, হাইড্রোজেন সংখ্যা +1, হাইড্রোজেন সংখ্যা +1 সমান কি পরের সংখ্যা, সেটা হচ্ছে ভাই 2। এবার হাইড্রোজেন কয়টা আছে তোমার সংকেতে, হাইড্রোজেন ভাই কয়টা আছে, 2 বিয়োগ মানে হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো ফ্লোরিন ভাই কয়টা থাকবে, তাহলে ভাই একটা। দেখি বোঝা যাচ্ছে ফ্লোরিন ভাই কয়টা থাকবে, একটা। ওকে, একটা থাকবে। তাহলে দেখো তোমার এখানে কার্বন আছে ভাই একটা, হাইড্রোজেন আছে ভাই একটা, ফ্লোরিন আছে একটা। ওকে, ফ্লোরিন আছে একটা। বাট দেখো কার্বনের হাত ভাইয়া কয়টা, 4টা ভাইয়া। তাহলে ভাই কার্বনের 4 হাত পূরণ করার জন্য আরো তো 2 হাতে কিছু রাখা লাগবে। ওকে, তাহলে দেখো কার্বন হাইড্রোজেন ফ্লোরিন লিখে ফেলার পর তারপরে তুমি দেখবা যে হাত সংখ্যা মিলানোর জন্য কয়টা ক্লোরিন লাগবে, তাহলে কার্বন হাইড্রোজেন ফ্লোরিন বের করার পর এরপর তুমি হাত সংখ্যা মিলানোর জন্য যতটা ক্লোরিন লাগে সেটা তুমি এখানে বসাই দিবে। তাহলে দেখো কার্বনের 4 হাত মিলানোর জন্য এখানে আমরা 2টা ক্লোরিন দিয়ে দিব, কয়টা ক্লোরিন দিয়ে দিব, 2টা ক্লোরিন দিয়ে দিব। তাহলে আমরা দেখো, তাহলে আমাদের এই CFC21 যেটা আছে, CFC21 এটার সংকেতটা কি হবে, CHFCl2, ওকে, Cl2। ওকে, তাহলে দেখো যে এইখানে এই যৌগটার সংকেত কি হবে, স্ট্রাকচার কি হবে, দেখো স্ট্রাকচার কি হবে। তাহলে কার্বন এক হাতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও, এক হাতে হাইড্রোজেন দিয়ে দাও, আর একটা তুমি ফ্লোরিন দিয়ে দাও, বাকি দিয়ে তুমি 2টা ক্লোরিন দিয়ে দাও। ওকে,
আমাদের সংকেত হয়ে গেছে, আমাদের সংকেত হয়েছে। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট তুমি ভাবে মাথায় রাখবা, দুইটা পয়েন্ট তুমি মাথায় রাখবা। কি কি পয়েন্ট তুমি মাথায় রাখবে এখানে দেখো, কি পয়েন্ট তুমি মাথায় রাখবা। পয়েন্টস টু রিমেম্বার লিখে দিই, পয়েন্টস টু রিমেম্বার। ওকে, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে ভাইয়া, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সিএফসি তে, সিএফসি তে, সিএফসি তে সব সিঙ্গেল বন্ড হবে, সব সিঙ্গেল বন্ড হবে, সব সিঙ্গেল বন্ড হবে। সব সিঙ্গেল বন্ড হবে, সব সিঙ্গেল বন্ড হবে। ওকে, আর দুই নম্বর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন বের করার পর, বের করার পর, বের করার পর, কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন বের করার পর বাকি হাত, বাকি হাতগুলো, বাকি হাতগুলো, বাকি হাতগুলো ক্লোরিন দিয়ে ফিল আপ, বাকি হাতগুলো ক্লোরিন দিয়ে ফিল আপ, ক্লোরিন দিয়ে ফিল আপ, ফিল আপ। বুঝে গেল ভাই, বুঝে গেল? ওকে, আচ্ছা তুমি কি মনে রাখবে দেখো, মনে রাখবা CFCpQ1। ওকে, তাহলে p কি ভাই, কার্বন সংখ্যা -1, কার্বন সংখ্যা -1, q কি হাইড্রোজেন সংখ্যা +1, আর r কি ফ্লোরিন সংখ্যা। ওকে, সেভাবে তুমি সংকেতটা বের করে ফেলবা। তো তুমি কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন বের করার পর বাকি হাতগুলো তুমি কি ক্লোরিন দিয়ে ফিল আপ করে ফেলবা। এবং CFC এর সব সংকেতে কিন্তু সবগুলা বন্ধন কি ধরনের বন্ধন হবে, সিঙ্গেল বন্ড হবে। CFC এর প্রত্যেকটা স্ট্রাকচারে সবগুলা বন্ড হবে তোমার সিঙ্গেল বন্ড। তো চলো আমরা আরেকটা যেভাবে প্র্যাকটিস করি, যেমন ধরো তুমি যদি বলে যে CFC 1 to 1, CFC 1 to 1, 1 to, ওকে 1 to 1। তাহলে দেখো ভাইয়া এখানে তোমার প্রথম সংখ্যা হচ্ছে p, তাহলে p এর মান 1। তাহলে p কি আমাদের বলো, p আমাদের কি কার্বন সংখ্যা -1। ওকে, ওকে, তাহলে দেখো তাহলে কার্বনের সংখ্যা ভাইয়া কত, কার্বনের সংখ্যা হচ্ছে 2, কার্বনের সংখ্যা 2, কার্বনের সংখ্যা 2। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো ভাই q এর মান কত, 2, q এর মান 2। তাহলে q মানে কি ভাই, হাইড্রোজেন সংখ্যা +1 সমান 2। তাহলে হাইড্রোজেন কটা থাকবে, হাইড্রোজেন কটা থাকবে, একটা, হাইড্রোজেন কটা থাকবে, একটা। ওকে, ওকে, এবার দেখো r এর মান ভাই কত, r এর মান কত, r এর মান ভাই কত 1। আর কি আমাদের ফ্লোরিন সংখ্যা, তাহলে ফ্লোরিন কয়টা, একটা, ফ্লোরিন কয়টা, একটা, ফ্লোরিন কয়টা, একটা। ওকে, তাহলে দেখো, তাহলে দেখো আমাদের কার্বন ভাই দুইটা, কার্বন দুইটা, C2, C2, ওকে C2, হাইড্রোজেন ভাই একটা, হাইড্রোজেন ভাই একটা, ফ্লোরিন ভাই একটা, ফ্লোরিন ভাই একটা, ফ্লোরিন একটা, ফ্লোরিন একটা। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এখানে বাকি হাতগুলো তোমরা ক্লোরিন দিয়ে ফিল আপ করবো, তাহলে কয়টা ক্লোরিন হবে সেটা হচ্ছে আমরা কিভাবে বের করবো। দেখো একটু স্ট্রাকচার আঁকার চেষ্টা করো। দেখো এখানে দুইটা কার্বন তুমি পাশাপাশি দাও, কিন্তু সব সিঙ্গেল বন্ড। ওকে, তাহলে তুমি একটা কাজ করো যে কার্বনের এক হাতে তুমি একটা হাইড্রোজেন দিয়ে দাও, ধরো এই কার্বনে তুমি এক হাতে একটা ফ্লোরিন দিয়ে দিলাম, তাহলে বাকি হাতগুলো তুমি ক্লোরিন দিয়ে ফিল আপ করে ফেলো। এখানে একটা ক্লোরিন, একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। দেখো কার্বন কিন্তু 4 হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে কয়টা ক্লোরিন, 4টা ক্লোরিন, 1 2 3 4, 4টা ক্লোরিন। ওকে, এটা তাহলে এটা হচ্ছে আমাদের ACFC স্ট্রাকচার এবং সংকেত। ওকে, স্ট্রাকচার এবং সংকেত। ওকে, আচ্ছা, তো এইভাবে তুমি খুব ইজিলি যে কোনো CFC স্ট্রাকচার বের করে ফেলতে পারবে, সংকেত বের করে ফেলতে পারবে। এবার চলো আমরা তোমাদের একটু শর্টকাট শেখাবো। হ্যাঁ, একটা শর্টকাট শেখাবো যে তুমি এইভাবে তোমাকে একটু হিসাব করাটা একটু ঝামেলা বা সময় সাপেক্ষ। সো তুমি চাইলে একটা শর্টকাট ব্যবহার করে কিন্তু খুব ইজিলি তুমি কিন্তু স্ট্রাকচারগুলো বের করে ফেলতে পারো। সেটা কি দেখো, এটা কি দেখো, দেখো মনে করো তোমাকে জানেরটাই দেখো, মনে করো তোমাকে দিল CFC
ঠিক আছে 1 হবে। তুমি কি করবা এই যে 11 আছে না, এই যে 11 আছে এই সংখ্যাটা 11 আছে না, ওকে, এই 11 এর সাথে তুমি 90 যোগ করবে। কি যোগ করবা? 11 এর সাথে তুমি 90 যোগ করবে। 11 এর সাথে 90 যোগ করো, 90 যোগ 90 যোগ, ওকে, 90 যোগ। এটা হচ্ছে শর্টকাট। কি হলো শর্টকাট? শর্টকাট। ওকে, শর্টকাট। তো দেখো আমরা এই 11 এর সাথে 90 যোগ করব। হ্যাঁ, 90 যোগ করলে কত হবে? কত হবে? হবে কত? 11 প্লাস 90, 90 যোগ তাহলে কত? কত? 101। কত হয়? 101। 100। এই 100 এর মধ্যে দেখো, 100 এর মধ্যে এই যে 1, এটা হচ্ছে ভাই কার্বনের সংখ্যা, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের সংখ্যা, এই একটা হচ্ছে আমাদের ফ্লোরিনের সংখ্যা। এটা কার সংখ্যা? ফ্লোরিনের সংখ্যা। ফ্লোরিনের সংখ্যা হচ্ছে আমাদের ফ্লোরিনের সংখ্যা, হচ্ছে আমাদের ফ্লোরিনের সংখ্যা। ওকে, 100 এর মধ্যে দেখো 1 হচ্ছে কার্বনের সংখ্যা, 0 হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, এবং হচ্ছে কি ফ্লোরিনের সংখ্যা। ওকে, ইজিলি আমরা বের করে ফেলবো। আচ্ছা, সো এবার দেখো একটা বিষয় লক্ষ্য করো। দেখো এখানে তুমি যদি রেগুলার রুলটা অ্যাপ্লাই করলে দেখো তাহলে কার্বন একটাই থাকতো, হাইড্রোজেন 0 হতো, ফ্লোরিন একটাই থাকতো। আচ্ছা, এবার সঙ্গে কি হবে ভাই? কার্বন একটা, হাইড্রোজেন কিন্তু নাই, এবার হাইড্রোজেন কিন্তু নাই, এবার ফ্লোরিন একটা, ওকে, তাহলে আর তিনটা বাকি রইল, তাহলে কি হবে বলো? CCl3। তাহলে ক্লোরিন তিনটা হবে, কার্বন হবে, এক হাতে ফ্লোরিন হবে, বাকি তিন হাতে তিনটা ক্লোরিন হবে। এইটাই হবে আমাদের CFC11 এর সংকেত এবং কি তার স্ট্রাকচার। ওকে, চলো আমরা আরেকটা দেখি। কারণ তোমাকে দিল CFC তোমাকে দিল 1 2, লেটস সে 1 2, CFC 1 2। কি করবে? তুমি যোগ করো, 12 সাথে 90 যোগ করো, 12 90, তাহলে কত হবে? 102। ওকে, 102। দেখো এটা হচ্ছে কার্বন সংখ্যা, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সংখ্যা, এবং এটা হচ্ছে আমাদের ফ্লোরিন সংখ্যা। ওকে, দেখো হচ্ছে কার্বন একটা, হাইড্রোজেন তো নাই, ফ্লোরিন দুইটা, তাহলে বাকি দুইটা ক্লোরিন দিয়ে ফেলা হবে। ওকে, আমরা স্ট্রাকচারটা কেমন হবে? কার্বন, দুইটা ফ্লোরিন, বাকি দুইটা ক্লোরিন। ওকে, সেভাবে তুমি 90 যোগ করে বের করে ফেলবা। খুবই একটি এফেক্টিভ একটা শর্টকাট, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আজকে লাস্ট ওয়ান। সেটা হচ্ছে দেখো CFC মনে করো তোমাকে দিল 1 to 1, লেটস 1 to 1, 1 to 1, ওকে, 1 to 1 দিলাম। আমরা কি করবো দেখো, 1 to 1 এর সাথে 90 যোগ করবো, কত হবে? 211। 211। তাহলে কার্বন কয়টা থাকবে? দুইটা, হাইড্রোজেন এবার একটা থাকবে, ফ্লোরিন কয়টা? একটা। ক্লোরিন ভাই কয়টা হবে? এইটা তুমি সরাসরি বলার দরকার নেই, তুমি একটু হিসাব করে ক্লোরিনের পরিমাণটা হচ্ছে তুমি বের করো। ওকে,
দেখো যেখানে দুইটা কার্বনকে পাশাপাশি দাও, ওকে, হাইড্রোজেন দিয়ে দাও একটা, ফ্লোরিন দিয়ে দাও একটা, ওকে, বাকি হাতগুলো তুমি ক্লোরিন দিয়ে ফিল আপ করো। ওকে, তাহলে হয়ে গেল। তো এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে রেগুলার নিয়মে করে আসছিলাম। দেখো এই যে আমরা তো রেগুলার নিয়মে করছিলাম, তো আমরা কিন্তু এখন শর্টকাট দিয়ে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে হবে। তো এই হচ্ছে তোমাদের সিএফসি নামকরণ সংক্রান্ত আলোচনা। আশা করি তোমরা হচ্ছে যে আজকের ক্লাসে অ্যাটোমিক গ্রিন কেমিস্ট্রি, তারপরে ইফেক্টর, সিএফসির নামকরণ এই বিষয়গুলো শিখলে। ওকে, আশা করি তোমরা সবাই জিনিসগুলো প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করবে। ওকে, এবং রেগুলার রিভাইজ দিবে। ওকে, তো সেক্ষেত্রে আজকে